আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব দূতাবাসগুলোর নিরাপত্তা কাদের হাতে এবং দূতাবাস নিযুক্ত কর্মচারী বহির্বিশ্বের কর্মচারী এবং রাষ্ট্রদূতদের নিরাপত্তা অধিকার এবং তাদের কাজগুলো নিয়ে আলোচনা করব। 1961 সালে ভিয়েনা কংগ্রেসে রাষ্ট্রদূতদের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন সমস্ত বিশ্বব্যাপী রাষ্ট্রনেতাদের নিয়ে একটি চুক্তি হয় এবং চুক্তিতে যে বিদেশে যে রাষ্ট্রদূত আছে, দূতাবাসগুলো আছে, তাদের প্রোটেকশান, তাদের নিরাপত্তা সব কিছু গাইডলাইন দেওয়া হয়। 53টি চুক্তি হয়। এই 53টি চুক্তির মাধ্যমে এই প্রতিটি রাষ্ট্রের বসবাসরত দূতাবাসগুলোর নিরাপত্তা দায়িত্ব কী, তাদের কার্যাবলী কী, কোথায় তাদের গণ্ডি সীমাবদ্ধ কাজের, এগুলো এই চুক্তির মধ্যে আছে। ভিয়েনা কংগ্রেসে 14 এপ্রিল 1961 সালে গৃহীত হয়। মোট 53 ধারা আছে। ভারত 1965 এই চুক্তি স্বাক্ষর করে, ভিয়েনার কংগ্রেসের এই চুক্তি স্বাক্ষর করে দূতাবাসগুলোর নিরাপত্তা। আচ্ছা, দূতাবাসগুলোকে দু শ্রেণীতে ভাগ করা হয়। একটাকে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রে একটা হেড, প্রধান দূতাবাস থাকে, তাকে এটা পরিচালনা করে কূটনীতিবিদ। যে ধরুন আমেরিকার কোনো কূটনীতি এই দূতাবাসের প্রধান দায়িত্ব, তার ব্রাঞ্চ আছে দিল্লি, বা বাংলাদেশের প্রধান ব্রাঞ্চ আছে দিল্লি, আর তার রাষ্ট্রের সুবিধা অনুসারে যে বিভিন্ন রাজ্যের রাজধানীগুলোতে যে শাখা প্রশাখা থাকে এগুলোকে বলা হয় কনসুলেট। অতএব দূতাবাস প্রধান একটা দূতাবাস থাকে এবং তার যে শাখা প্রশাখা এগুলোকে বলা হয় কনসুলেট, এবং এগুলো দূতাবাস দ্বারাই পরিচালিত। দূতাবাসের যে কর্মচারীরা, দূতাবাসের যে একজন প্রধান রাষ্ট্রনায়ক, প্রত্যেকটা রাষ্ট্রে একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রদূত নিয়োগ করেন এবং তার স্তরে তার একজন থাকে ডেপুটি, তাকে উপরাষ্ট্রদূত বলা হয়। আর তারপর যে বিভিন্ন রাজ্যগুলোর যে কনসুলেট আছে তাদের বলা হয় কনসাল। এই স্তরটা আছে তৃতীয় স্তরে যে কনসালের যে পরবর্তী স্তর আছে প্রধান সচিব, দ্বিতীয় সচিব, তৃতীয় সচিব ইত্যাদি। তাহলে দেখুন, দূতাবাস একটা হেড দূতাবাস থাকে, প্রধান কার্যালয়, হেড দূতাবাসের প্রধান কার্যালয় থাকে এবং তাকে বলা হয় দূতাবাস। এখানে রাষ্ট্রপ্রধানের অ্যাপয়েন্টমেন্ট রাষ্ট্রদূত প্রধান যিনি থাকেন তিনি থাকেন এবং তার শাখাকে বলা হয় কনসুলেট। হ্যাঁ, এবং কনসুলেটে কাজ করে কনসাল। তাহলে একটা পুরো টিম আমেরিকার এখন সারা পৃথিবীতে 192 রাষ্ট্রে তাদের দূতাবাস আছে। তা দূতাবাসকে আবার দুই রকম বলা হয়। কেউ কোনো রাষ্ট্রে বলা হয় রাষ্ট্রদূত, আবার কোথাও বলা হয় হাই কমিশনার। কমনওয়েলথ অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর তাদের দূতকে বলা হয় হাই কমিশনার, এবং কমনওয়েলথ বহির্ভুক্ত রাষ্ট্রের যেমন ভারতের, ইংল্যান্ডের যে রাষ্ট্রদূত আছে তাকে বলা হয় হাই কমিশনার। আবার ভারতের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছে তাকে বলা হয় রাষ্ট্রদূত। তাকে যে দূতাবাস আছে তার প্রধান হেডকে বলা হয় রাষ্ট্রদূত। তাহলে কনসাল, রাষ্ট্রদূত আর হাই কমিশনার মধ্যে কোনো ডিফারেন্স নেই, একই তাদের পদবি। তাই প্রধান রাষ্ট্রদূত রাষ্ট্রপ্রধান মনোনীত করে এবং প্রত্যেকটা রাষ্ট্রেই সে দূতাবাসে, প্রত্যেকটা রাষ্ট্রে সেই রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে কাজ করে এবং তার রেসপেক্ট, তার নিরাপত্তা সবই সে নিতে বাধ্য হয়। যেমন ভারতের যে রাষ্ট্রদূত আমেরিকাতে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে, তার নিরাপত্তা, তার
দূতাবাসের নিরাপত্তা, তার ব্যক্তিগত নিরাপত্তা এবং ভারতীয় যে স্টাফ, দূতাবাসের যে কর্মচারী আছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে, প্রত্যেকটির দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা বিভাগের হাতে। এ হলো দূতাবাসের যে স্ট্রাকচারটা, বা হাই কমিশনার বা দূত কাকে বলা হয়, কূটনীতিবিদ কাকে বলা হয়, তাই ডিপ আলোচনা করলাম। এবং 1961 সালে ভিয়েনা কংগ্রেসের যে কতগুলো ধারা আছে দেখুন, 11 নং ধারায় বলা আছে কূটনীতি মিশনের আকার কীরকম হবে তা সেই দুই রাষ্ট্রের আলোচনার মাধ্যমে স্থির হবে। দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনীতি ব্যাপারটা, যে বাংলাদেশের কতজন কূটনীতি ভারতে থাকবে এবং কতগুলো তার কনসুলেট সারা ভারতবর্ষে থাকবে, এটা দুই রাষ্ট্রের আলোচনার মাধ্যমে স্থির হবে এবং দুই রাষ্ট্রের সম্মতির উপর স্থির হবে। যে রাষ্ট্রে বড় তার কনসুলেট এবং কনসুলেট বেশি থাকবে, যে রাষ্ট্র ছোটো তার প্রতিনিধি কম থাকবে। এবং যে বাংলাদেশের যে প্রতিনিধি বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ভবন, যে দূতাবাসের ভারত যতটুকু তার জমি দিয়েছে তার মধ্যে তার দূতাবাস বা কনসুলেট করতে হবে, তার বাইরে করতে পারবে না। এটা 19 নং ধারা আছে। তারপর আছে 34 এবং 36 নং ধারা আছে, দূতাবাসের প্রত্যেকটা যে অঞ্চলে থাকবে সেখানে করমুক্ত, এই জমির কোনো কর দিতে হবে না। এবং দূতাবাসের কর্মচারীরা স্বদেশ থেকে যখন নিজ দেশ থেকে, যেমন আমেরিকার কোনো কূটনীতিবিদ যখন আমেরিকা থেকে কোনো ব্যবহার্য কোনো পণ্য ভারতে নিয়ে এলো, তখন সেটা ফ্রি, কোনো কর দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না। তারপর দেখুন, তারপর মারাত্মক কোনো অভিযোগ না থাকলে কূটনীতিবিদদের যে ব্যাগ তল্লাশি করা যাবে না। যে আমেরিকা থেকে যে কূটনীতিবিদরা আসছে তাদের ব্যাগও তল্লাশি করা যাবে না। এ হচ্ছে যদি মনে করে মারাত্মক কোনো অভিযোগ আছে তাহলে করতে পারে। তারপর দেখুন, তারপর আছে 22 নং ধারা আছে, প্রত্যেকটা রাষ্ট্রে যেমন ভারতের কূটনীতিবিদদের যেমন নিরাপত্তা দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্র নিতে হবে বা বাংলাদেশের নিতে হবে, আবার বাংলাদেশের নিরাপত্তা কূটনীতিবিদ বা মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদদেরও নিরাপত্তা দায়িত্ব ভারত সরকার নিতে হবে। তারপর দেখুন 26 নং ধারা আছে, কূটনীতিবিদরা ভারতবর্ষের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না ভারত সরকার। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো সংরক্ষিত এলাকায় গেলে ভারত সরকারের পারমিশন লাগবে। যেমন কাশ্মীরে যদি ডিস্টার্ব এরিয়া হয়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রীয় কূটনীতিবিদকে ভারত বাধা দিতে পারে। এবং বলে হচ্ছে 27 নং ধারা বলা আছে, সব ধরনের দাপ্তরিক কাজ অবাধ সম্পন্ন করতে পারে, সেজন্য প্রয়োজনীয়, যেমন বাংলাদেশের কোনো কূটনীতির দপ্তরের পুরো কাজের যে ইন্টারনেট বলুন, ফ্যাক্স বলুন, ভারত সরকার এগুলো দিতে বাধ্য এবং ভারতের সরকার অনুমতি নিয়ে তারা এগুলো ব্যবহার করবে। 19 নং ধারা আছে, বিদেশি কোনো কূটনীতিবিদকে 29 আটক করা বা গ্রেপ্তার করা যাবে না। সিভিল বা ফৌজদারি মামলাতে, দেওয়ানি বা ফৌজদারি মামলাতে গ্রেপ্তার করা যাবে না। ভারতীয় আইনে কোনো ঘটনার সাক্ষ্য দিতে বাধ্য থাকবে না এবং তারা কোনো আইনের কোনো সাক্ষ্য দিতেও বাধ্য থাকবে না। এবং এই দূতাবাসগুলো যে অঞ্চলগুলোতে থাকে সেটা মুক্ত, সার্বভৌম। এই অঞ্চলের বাংলাদেশের আইন চলবে, এখানে কোনো ভারতীয় আইন চলবে না। ধরুন কোনো ভারতীয় বা আপনি ত্রিপুরার কোনো লোক, আপনি বাংলাদেশের দূতাবাসে গেলেন আপনার ভিসা মঞ্জুরের জন্য, যখন আপনি দূতাবাসের ভিতরে ঢুকে যাবেন তখন কিন্তু আপনি বাংলাদেশের আইনের অধীনে। তাই দূতাবাসের কোনো কর্মচারী যদি কোনো অপরাধ করে, দেওয়ানি বা ফৌজদারি মামলা তাকে অ্যারেস্ট করা যাবে না। তাকে বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে নেবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী সে বিচার পাবে। এখানে ভারতীয় আইন এখানে কোনো ইমপ্লিমেন্ট করা যাবে না। তাহলে দেখা গেল দূতাবাসগুলো হচ্ছে সার্বভৌম শক্তির প্রতীক এবং দূতাবাসের যে রাষ্ট্রদূতগণ এবং কনসালগণ, যে কর্মচারীগণ, তারা স্বাধীন সার্বভৌম উপভোগ করে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন দ্বারা তারা পরিচালিত হয়। এখানে ভারতবর্ষের কোনো আইন এখানে কোনো তাদের কোনো ডিস্টার্ব করতে পারবে না বা মেনে চলতে তারা বাধ্য নয়। তো এই হচ্ছে দূতাবাসের প্রত্যেকটা দূতাবাস হচ্ছে সার্বভৌম শক্তির অধিকারী। এই অঞ্চলে এই দূতাবাসের বিরুদ্ধে ভারতে পুলিশও ঢুকতে পারবে না। এই দূতাবাস
বাংলাদেশের আইন বলুন, বাংলাদেশের দূতাবাসের বিরুদ্ধে বাংলাদেশে আইন চলবে। বাংলাদেশের কোনো দূতাবাস কোনো অপরাধ করলে তারা বাংলাদেশের আইনে তাকে সাজা দিতে হবে, এখানে কোনো ভারতীয় আইনের কোনো সাজা দিতে হবে না, সাজা দেওয়া যাবে না। এখন যে গত পরশু দিন যে বাংলাদেশের হাই কমিশনে ভারতের ত্রিপুরার কিছু ছেলে মেয়ে গিয়ে যে বাংলাদেশের দূতাবাসে অ্যাটাক করলো, এটা কিন্তু ভিয়েনা কংগ্রেসের, ভিয়েনার যে প্রোটেকশান, যে ডিপ্লোমেট, যে ইন্টারন্যাশনাল যে আইন, ভিয়েনা দূতাবাসের নিরাপত্তার যে আইনটা, যে কি বলা হয়েছে, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনের চুক্তির খেলাপ। কারণ ভারত সরকারের কোনো নাগরিক এবং ভারত সরকার কোনো দূতাবাসের ভিতরে যাওয়ার কোনো অধিকার নেই। ভারতের পুলিশ যে কোনো ব্যক্তি যেতে হলে সে বাংলাদেশের সে দূতাবাসের কর্মীদের অনুমতি নিয়ে যেতে হবে। এই অঞ্চলটা হচ্ছে স্বাধীন সার্বভৌম, এটা বাংলাদেশের আইনই চলবে, এটা সারা পৃথিবীর দূতাবাসের নিয়ম, এবং এটা ভিয়েনা 1961-এর ভিয়েনা কংগ্রেস নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে। এখন আপনি ভারতবর্ষে থাকলেন, আপনি যদি মনে করেন যে আমি ইচ্ছে করে যে কোনো দূতাবাস গিয়ে ভেঙে দেব, তাহলে আপনার দূতাবাস ওরা ভেঙে দিতে পারে। এটা ইন্টারন্যাশনাল নর্মস। এবং তাদের কাজগুলো কি কি দেখুন, তারা অনেকগুলো কাজ করে, তারা দূতাবাসের কর্মীরা তারা কি কি কাজ করে দেখুন। তারা বিভিন্ন রাষ্ট্রপ্রধানের যেমন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছে, দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে নিজ দেশের সংবাদ পাঠা, যেমন ভারতবর্ষের পলিটিক্যাল সিচুয়েশানগুলো বাংলাদেশে তারা পাঠাতে বাধ্য। নিজ দেশের ভারতের ইন্ডিয়ান পলিটিক্সের যে সিচুয়েশানগুলো বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশে পাঠাবে, এক নাম্বার। এবং দুই দেশের যে সন্ধি চুক্তিগুলো তারা বাস্তবিত করবে, এবং দুই দেশের সন্ধি ইকোনমিক্যালি, পলিটিক্যালি যে সন্ধিগুলো বা কালচারালি যে সন্ধিগুলো এই রাষ্ট্রদূতগুলি করে থাকে। হ্যাঁ, এবং ভারতবর্ষে যদি কোনো বাংলাদেশের অপরাধী থাকে তাকে ভারত সরকারের কাছে আপিল করে নিজ দেশে পাঠাবে। এবার বাংলাদেশের যে বিদেশ নীতির সব কিছু দূতাবাসের যে দূত তিনি ব্যাখ্যা করে বলবে। এবং বাংলাদেশের তিনি টোটালি বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের পলিটিক্সের, বাংলাদেশের সরকারের মুখপাত্র, বাংলাদেশের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি তিনি বলবে। এবং দূতাবাসের কর্মীরা ইন্ডিয়ান পলিটিক্যালি কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। তবে তাদের কাজ সন্ধি, চুক্তি এগুলো বাস্তবায়িত করা, এবং ইন্ডিয়ান পলিটিক্যাল ইনফরমেশন বাংলাদেশকে দেওয়া। তারপর ভারতবর্ষের যদি বাংলাদেশের কোনো অপরাধী থাকে তাকে বাংলাদেশে ট্রান্সফার করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, এগুলো হচ্ছে তাদের কাজ। এবং দুই দেশের বাংলাদেশের, ভারতবর্ষের যে বাংলাদেশের নাগরিকের স্বাস্থ্য ভিসা বা ভ্রমণ ভিসা, এই কাজগুলো তারা করে থাকে। এবং ব্যবসা বাণিজ্যের যে বিভিন্ন যে চুক্তিপত্র তারা এগুলো করে থাকে। এবং কোনো নাগরিক যদি কোনো সমস্যা পড়ে তারা এগুলোকে বাঁচিয়ে দেওয়ার সাহায্য করে। যেমন বাংলাদেশের অনেক সিটিজেন ইন্ডিয়া থাকে, কোনো প্রবলেম পড়লে তারা দূতাবাসে গেলেই তারা সাহায্য করবে, ভারত সরকারের রিকোয়েস্ট করবে আমার নাগরিককে বা আমার দেশের ফিরিয়ে দাও। এই হচ্ছে দূতাবাসের কাজকর্ম। এতএব দূতাবাস কিন্তু আমি যা খুশি তা করা আমার অধিকার নেই, কারণ আমরা একটা বিশ্ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং কতগুলো নর্মস আমরা মেনে চলি। আমরা যে কোনো রাষ্ট্রের অধিকার, যে কোনো দূতাবাসে গিয়ে অ্যাটাক করাটা একটা সমস্ত বিশ্বের রাজনীতিতে এবং রাষ্ট্রের সঙ্গে ভারতের একটা লজ্জাজনক ঘটনা, এবং বলবে ভারতের পলিটিক্যাল সিচুয়েশান খুবই গ্রিম, ভয়াবহ অবস্থা, এবং সে বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতগুলো ভবনগুলোকে সুরক্ষিত রাখতে পারে না। এতে আবেগে, অজ্ঞতা নিয়ে এমন কোনো কাজ করা নয় যদি বিশ্ব রাজনীতিতে ভারতের ইমেজ নষ্ট হয়। কারণ আমেরিকা, চীন, রাশিয়া, ইউক্রেন, রাশিয়ার যতই ডিস্টার্ব হোক না কেন, ভিয়েনা কংগ্রেসের যে প্রোটেকশান, রাষ্ট্রদূতের নিয়মাবলী, এটা বিশ্ব সম্প্রদায়ের একটা গাইডলাইন। এই দূতদের যদি, এই রাষ্ট্রদূত ভবনগুলোতে যদি, দূতাবাসগুলো যদি অ্যাটাক করা হয়, তাহলে দুই রাষ্ট্রের সম্পর্কের একটা চির ধরবে। এরা দুই রাষ্ট্রেরই জনগণের একটা ক্ষতির সম্মুখীন হবে। তারা সেতু বন্ধন করে দুই রাষ্ট্রের সংস্কৃতির আদান প্রদানের যোগসূত্র স্থাপন করে, রাজনৈতিক যোগসূত্র স্থাপন করে, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সব কিছুর যোগসূত্রের মাধ্যম হচ্ছে দূতাবাস।
এটা প্রাচীনকাল থেকে এই প্রভাবটা চলে আসছে সারা পৃথিবীতে। এটা এখন সায়েন্টিফিক পদ্ধতি যুক্তি ভিত্তিতে দূতাবাসের গাইডলাইন হয়েছে। তাই ভেঙে দিয়ে কোনো বীরত্বের কাজ নয়। এই ঘটনা বিশ্ব রাজনীতি মঞ্চে ভারত লজ্জাকর পরিস্থিতি পড়েছে এবং ভারত অপমানিত হলো। ধন্যবাদ।